কৃষ্ণেন্দু প্রেজেন্স। গরম হাতে গরম তেলে ভাজার মতো সব কাজ আমার হয়ে যাচ্ছে। সম্পাকে আমি যেভাবে প্রেমের ফাঁদে ফেলেছি, তাদের কদিন পরেই ওকে আমি বম্বে নিয়ে গিয়ে বেচে দিতে পারবো, কিন্তু তার আগে প্রকাশের কাছ থেকে ওই 3 লাখ টাকা আমাকে হাতাতে হবে। তাহলেই রাজত্ব আর রাজকন্যা দুটোই আমার হাতের মুঠোয় চলে আসবে। আরে নন্দু, তুমি কখন এসেছো? আরে আমি তো এই রাজকন্যার দর্শন পাওয়ার জন্য সারা জীবন ধরে এখানে দাঁড়িয়ে থাকতে পারি। ওইভাবে বলো না নন্দু, তাহলে আমার ভীষণ ভয় করে। আচ্ছা, আমাদের মেলা মেশায় তোমার স্বামীর যখন কোনো আপত্তি নেই, তখন আর কাকে ভয় পাচ্ছ তুমি? আজকাল আমি নিজেকেই ভীষণ ভয় পাচ্ছি। তোমার সঙ্গে যত মিশছি ততই আমি দুর্বল হয়ে পড়ছি। একটা দিনও তোমাকে না দেখতে পেলে এই পৃথিবীটাই আমার কাছে অন্ধকার হয়ে যাচ্ছে। আরে আমারও তো সেই এক অবস্থা, তাই তো সব কাজ ফেলে তোমার কাছে ছুটে আসি ডার্লিং। আমাকে ডার্লিং বলে ডেকো না, তাহলে যে আমি আরো বেশি দুর্বল হয়ে পড়বো। তাতে ক্ষতি কি সম্পা? যে সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই তাকে বাড়তে দিয়ে কি লাভ বলো? আরে কেন ভবিষ্যৎ থাকবে না? তুমি চাইলে আমরা আবার নতুন জীবন শুরু করতে পারি। কিন্তু কেমন করে করব? আমি যে বোকার মতন একটা বিয়ে করে বসে আছি। আজকাল একটা বিয়ে ভেঙে আরেকটা বিয়ে করা কোনো ব্যাপার না সম্পা। ছেলেদের কাছে হয়তো কোনো ব্যাপার নয়, কিন্তু মেয়েরা এরকম কাজ করলে এই সমাজ তাদের মাথায় কলঙ্কের বোঝা চাপিয়ে দেয়। আমরা এখানকার সমাজে থাকবে না, তোমাকে নিয়ে আমি বম্বে চালিয়ে যাবে, আর সেখানেই আমরা নতুন সংসার পাতবে। নন্দু, আমার নন্দু, আমাকে লোভ দেখিও না গো। জানো, ভালোবাসা এমন একটা আগুন, যে আগুনে পুড়ে মরতে হবে যেন মেয়েরা পতঙ্গের মতন সেই আগুনেই ঝাঁপিয়ে পড়ে। তাহলে চলো আজ রাতেই আমরা এখান থেকে পালিয়ে যাই। এই হাদারাম, এই প্রকাশ তার পিসিমার গয়নাগুলো আজ দেবে না, আর সেগুলো না নিয়েই চলে যাবে। পাগল নাকি? ওই গয়নাগুলো আমাদের নতুন সংসারের কাজে লাগবে, আর তুমিও তোমার গয়নাগুলো নিয়ে নিও। হ্যাঁ, কিন্তু দুজনকে একসঙ্গে বেরোতে দেখলে সবাই সন্দেহ করবে, অমনি পুলিশ দিয়ে ধরে আনবে। তার চেয়ে সামনে সোমবার আমি বাপের বাড়ি যাবার নাম করে বেরোবো। তুমি ঠিক সকাল 9টার সময় ওই রেল স্টেশনে 2 নম্বর ওভারব্রিজের নিচে আমার জন্য অপেক্ষা করো। আমাদের অপেক্ষা দিন শেষ সম্পা। এইবার আমাদের ছবির শুটিং শুরু হবে। এসো এসো প্রকাশ, এসো। তোমার স্ক্রিপ্ট লেখা নিশ্চয়ই শেষ হয়ে গেছে। হ্যাঁ, আর তোমার টাকার ব্যবস্থা আমি করে ফেলেছি। এই নাও পিসুমার গয়না, এগুলো বন্ধক দিলে নিশ্চয়ই 3-4 লাখ টাকা পেয়ে যাবে। তুমি কিছু ভেবো না, এ গয়না আবার আমি তোমাকে 7 দিনের মধ্যে ফেরত এনে দেবে। তাহলে বলছিলাম কি, ওই সামনের সোমবার আমাদের শুটিং শুরু হচ্ছে তো? নিশ্চয়। সোমবার সকাল 7টায় তুমি রেডি হয়ে থেকো, আমি গাড়ি নিয়ে এসে তোমাকে তুলে নিয়ে যাবে। ওকে। ওই সোমবার আমি কিন্তু তোমাদের শুটিং এ থাকতে পারবো না। বাবা ফোন করে ডেকেছেন, একবার কলকাতায় যেতে হবে। নো প্রবলেম, নো প্রবলেম। আমার শুটিং এর চাইতে তোমার বাবার কাজটা বেশি জরুরি। তাহলে চলো সম্পা, আপাতত আমরা অফিসে গিয়ে আমাদের শুটিং এর প্রোগ্রামটা ফাইনাল করে ফেলি। চলো। না, প্রকাশ এতদিনে তার লেখা থেকে ছুটি পেয়েছে, আজ আমি ওর কাছেই থাকবো। আরে না 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 না, তুমি পাশে না থাকলে যে নন্দলালে ভীষণ অসুবিধা হবে। বেশ, নিজের সুখের থেকে বন্ধু সুখটাই যখন তোমার কাছে বড় হলো, তখন তো আমাকে যেতেই হবে। শুধু একটা কথা মনে রেখো, আমি কিন্তু সব সময় তোমার কাছেই থাকতে চেয়েছিলাম। বাই। চলি প্রকাশ, তাহলে সোমবার সকাল 7টায় আবার দেখা হচ্ছে। এসো, চলিয়ে এসো। নন্দলাল আমাকে ভীষণ বোকা ভাবছে। আসলেও জানে না যে সম্পাকে টপ করে ওকে আমি খেলাচ্ছি। আমার কাজটা উদ্ধার হয়ে গেলে এই দাদা, একা একা দাঁড়িয়ে হাসছিস কেন? এই বাইরে থেকে একটা গাড়ি বেরিয়ে গেল। কার গাড়ি রে? ওটা আমার ছবির প্রডিউসার মিস্টার নন্দলাল নাহাটা। নন্দলাল নাহাটা? হ্যাঁ। লোকটাকে খুব চেনা চেনা লাগলো জানিস। আচ্ছা, ওই পাশে একজন ভদ্রমহিলা বসেছিলেন, উনি কে? আরে বাবা, ও তো তোর বৌদি সম্পা। বৌদি? হ্যাঁ। বৌদি তোর প্রডিউসারের সঙ্গে একা একা কোথায় গেল? তাতে তোর কি? নন্দলাল হচ্ছে আমার বন্ধু।
কোন রাস্তায় নোংরা লোক নয়। দেখ দাদা, রাস্তার নোংরা লোকেরা নষ্টামি করে সমাজের বাইরে গিয়ে, আর ভদ্রলোকেরা রাবণের মতো সাধু সেজে ভদ্র ঘরের বউকেই নষ্ট করে। ফালতু জ্ঞান দিস না মেঘনা। মনে রাখিস আমি তোর একে তো সেতুতে সেতুর কেন? আমি বিয়ে করেছি তাই। বাবা 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 বাবা, কবে কখন কোথায় কাকে বিয়ে করলি কিছুই তো জানতে পারলাম না। তুইও তো কবে কখন কাকে বিয়ে করেছিস আমরা কেউ জানতে পারিনি। দাদা তো কোনোদিনই এই সংসারের কারোর কথা ভাবেনি, কিন্তু তুই এই সংসারের জন্যই কলকাতায় চাকরি করতে গেছিলিস। তোর উপর আমাদের অনেক ভরসা ছিল দিদি। আমি তোদের সেই ভরসা নষ্ট করিনি শ্যামল। তাহলে কাউকে না জানি ভাবে গোপনে বিয়ে করে বসে আছিস কেন? আমি কেন কাকে বিয়ে করেছি তাদের পরিচয় দেওয়ার মতো সময় এখন আসেনি। তাহলে তোর সেতুটা আসল না নকল তার কি গ্যারান্টি আছে? আসল না নকল মানে? দেখ আজকাল অনেক মেয়ে না ওই কলকাতা শহরে গিয়ে নকল সিঁদুরে ধান্দা করে টাকা কামায়। ছি দাদা ছি, নিজের বোনের চরিত্রে কলঙ্ক লাগাতে তোর এতটুকু বাদলো না? এই হাত দুটো দিয়েই কাজল চন্দনা শিশিরের জল দিয়ে আমি তোকে ফোঁটা দিয়েছি, এই তোর পুরস্কার দিলি। কিন্তু তোর এই সিঁদুরের চিহ্নটা যে বিরাট প্রশ্ন চিহ্ন আমাদের মনটাকে বিষাক্ত করে তুলছে। কোনো প্রশ্ন নেই, আর কোনো প্রশ্ন নেই। আমার এই সিঁথির সিঁদুর এই সংসারে গোপন যুদ্ধের জয়ের পতাকা। সেই যুদ্ধ কার সঙ্গে যুদ্ধ? কেন তুই এভাবে আমাদের অন্ধকারে রাখছিস? অন্ধকারটা দিনের আলোর মতোই সত্য রে দাদা, আর সেই অন্ধকারেই কিন্তু মহামায়ার পূজা হয়। সে পুজোটা তো গোপনে হয় না, হয় সবার চোখের সামনে। তবু মা তার সন্তানকে জন্ম দেয় গোপনে, সবার চোখের আড়ালে আঁচল ঢাকা দিয়ে তাকে বুকের দুধ খাওয়ায়। এটা কি পাপ? ওইসব বড় বড় কথা বলে কোনো লাভ নেই পিসি। মেঘনার চরিত্রটা যদি পবিত্র হয় তাহলে স্বামীকে এখানে নিয়ে আসুক। ওর স্বামী এখানে আসুক কিংবা না আসুক, তার জন্য ওর বিয়েটা তো মিথ্যে হয়ে যেতে পারে না রে। তার মানে? তার মানে হাজার চোখের সামনে অগ্নি সাক্ষী রেখে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করি ওর বিয়ে হয়েছে। তার মানে তুমি সব জানো? হ্যাঁ জানি। এক কোটিপতি দাম্ভিক মানুষ যে তোদের বাবাকে একজন ভিখারি বলে অপমান করেছিল, তার ছেলেকে মেঘনা বিয়ে করে সেই অপমানের বদলা নিয়েছে। তাহলে তার পরিচয়টা লুকিয়ে রাখার কি দরকার বাবা? না, আর কোনো দরকার নেই। তোরা শুধু জেনে রাখ, মেঘনা যাকে বিয়ে করেছে, বলো না, বলতে দে না রে মা, সে আমার একমাত্র ছেলে। তোমার ছেলে? মিথ্যা কথা। তুমি যদি আমাদের পিসি হও তাহলে এই পিসিমার সঙ্গে আমাদের কোনো রক্তের সম্পর্ক নেই রে দাদা। উনি হলেন আমাদের বাবার এক বন্ধুর বউ। সেই অমানুষটা যখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল, তখন তোদের বাবাই আমাকে আশ্রয় দিয়েছিলেন। সেই শয়তানটা যদি একবার জানতে পারতো যে বউঠান বেঁচে আছে, তাহলে সম্পত্তি লোভে তাকে হয়তো খুন করে ফেলতো। হ্যাঁ, সেই জন্যই বউঠানের আসল পরিচয়টা আমি এতদিন কাউকে জানাইনি। মেঘনা জন্মাবার পর আমি তোদের বাবাকে কথা দিয়েছিলাম যে মেঘনাকে আমার ছেলের বউ করব। আমার সেই কথার দাম রাখতে মিথ্যে পরিচয় দিয়ে মেঘনা আমার ছেলেকে বিয়ে করেছে। তোমাদের এই গল্পটা বিশ্বাস করা বড়ই কঠিন। তাই তোমাদের রহস্যের কাহিনী ছেড়ে আমি আমার ছবির গল্পটাকে হিট করার চেষ্টা করি। দাদা দাদা শোন দাদা। কিন্তু আমি জানি সত্যি ঘটনা অনেক সময় গল্পের চেয়েও অদ্ভুত হয়। তাই দিদি যে কাজ করেছে তার জন্য আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাটস অফ টু ইউ দিদি, হ্যাটস অফ। শ্যামল, আয় না মা, আমার কাছে আয়, আমার কাছে আয়। আমার এই দস্যি মেয়েটাকে সিঁদুর পরে কেমন দেখাচ্ছে একবার আমি দু চোখ ভরে দেখি। পিসিমা? না রে না, আর পিসিমা নই। এখন তো আমি সত্যি সত্যি তোর মা। হ্যাঁ মা, তুমি তো সত্যি সত্যি আমার মা। তুমি যে আমার শাশুড়ি মা। কিন্তু এমনই পোড়া কপাল আমার যে আমি তোকে বরণ করে ঘরে তুলতে পারলাম না। তুমি এ বাড়িতে বরণ করবে কেন বউঠান? তুমি নিজের বাড়িতে ছেলের বউকে বরণ করে ঘরে তুলবে। সেই ভাগ্য আমার নেই দাদা। শুধু আমার ছেলে আর ছেলের বউ যদি একবার জোরে এসে আমার সামনে দাঁড়াতো। আসবো মা, আসবো। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমার ছেলেকে তোমার বুকে ফিরিয়ে আনবই। সত্যি বলছিস মা? সত্যি বলছিস? যে ছেলেকে
মা, তার আগে ওরা যদি তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। বাবা, কলেজের মাইনে দিয়ে আমি ওকালতি শিখেছি, তার নমুনা অনুযায়ী যে কটা প্যাচ আমি দিয়েছি তাতেই ওরা কুপোকাত। এখন আসল প্যাচটা আমার হাতেই আছে। আসল প্যাচ? কি প্যাচ? যার টানে এই মা ফিরে পাবে তার সন্তানকে, আর তার স্বামী তার কাছে হাত জোর করে ক্ষমা চাইবে। না রে মা, না, আমি কারো কাছে ক্ষমা চাই না। এই ঘর বাড়ি বিষয় সম্পত্তি আমি কিচ্ছু চাই না। মা, হ্যাঁ রে মা, শুধু আমার ছেলে আর ছেলের বউকে যদি একবার কাছে পেতাম তাহলে তাহলে আমি ভগবানকে ধন্যবাদ জানাতাম। না মা, না, ও কথা বলো না। অর্জুন তীর চালাতে ভুলে যেতে পারে, কিন্তু দ্রৌপদী তার প্রতিহিংসার কথাটা কোনোদিন ভুলতে পারে না। তাই তোমার স্বামীকে বুঝিয়ে দিতে হবে, মেয়েরা 12 হাত ছাড়িতেও কাছা দিতে পারে না, কিন্তু অনেক বাঘা তেঁতুলকে তারা আচার বানিয়ে দিতে পারে, যাকে বলে তেঁতুলের আচার। না না না, এত বড় বেঈমানি আমি মুখ বুজে মেনে নেব না দাদা। আজই একটা হিস্ত নিস্ত করে ছাড়বো। আর চিৎকার করিস না, ঠান্ডা মাথায় আমাকে বুঝিয়ে বল কেসটা কি হয়েছে। হবে আর কি, তোর বোনকে এবার ঘটি গামছা হারিয়ে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। মোহন আমার জন্য সেই ব্যবস্থাই করেছে। করলি হলো, আমি কি মরে গেছি নাকি? তাই তো তোর ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে শিলিগুড়ি থেকে সোজা এখানে ছুটে এসেছি। তাহলে তাহলে তুই আমাকে বাঁচা দাদা। এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। তার মানে মোহন কি তোকে এ বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে? না, বাড়ি ছেড়ে দিতে বলেনি, কিন্তু এই বাড়িটার পাওয়ার অফ অ্যাটর্নি নাতাশার নামে লিখে দিচ্ছে। কেন? নাতাশার সঙ্গে তার এত কিসের পিড়ি? মেঘনা তো সে ভিকিরি গিরিশের মেয়ে, তাই তাকে তাড়িয়ে আবার নাতাশাকেই কিরণের বউ করে আনছে। না শোনে, এটা ঠিক করছে। নাতাশা যদি এ বাড়িতে থাকতে চায় থাক, তুই আর মন অন্য কোনো বাড়িতে গিয়ে থাকবি। আমি তো এই কথাটাই যমুনাকে বোঝাতে পারছি না। ছেলে বউ এখানে থাক, আমরা সাউথ স্ট্রিটের ফ্ল্যাটে গিয়ে থাকবো। না, আমি কিছুতেই এই বাড়ি ছেড়ে যাব না। 20 বছর ধরে এখানে আছি, নিজের হাতে এই ঘর বাড়ি সাজিয়েছি। এই বাড়ির অধিকার আমি কারো হাতে ছেড়ে দেব না। এই যমুনা, ওকে নেই দম চায়ের চেয়ে কেটলি করো। আমার সামনে গলা তুলে কথা বলবে না। মনে রেখো, আমার নাম মোহনলাল চৌধুরী। আমার সহ্যের একটা সীমা আছে। 20 বছর ধরে তুমিও আমাদের ধৈর্যের সীমাটা ভেঙে দিয়েছো মোহন। যমুনাকে মিথ্যা সুখের স্বপ্ন দেখে ওকে তুমি বাগানে জুড়ে ফেলে দিয়েছো। ও shut up! তোমার বোন আমার কাছে এসে মহারানীর রাজত্ব ভোগ করছে। গাড়ি বাড়ি টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই ওর। আমার যে কিসের অভাব তা তুমি বুঝবে না। সিঁদুরের নামে ঘর ছেড়েছিলাম, পাইনি। কিরণকে মানুষ করেও তার মা হতে পারিনি, সমাজের চোখে ইজ্জত পাইনি। আজ আমি এ বাড়ির একটা কাজের মেয়ে ছাড়া আর কিছুই না। সেটা যদি বুঝতে পারো তাহলে মাথা নিচু করে এই বাড়িতে পড়ে থাকো। না, থাকবো না। আজ আমি কিরণের কাছে তোমার কীর্তি কাহিনী সব ফাঁস করে দেবো। ও shut up! তার আগে চলো মোহন, চলে যাও মোহন, চলে যাও এখান থেকে। মোহন, যমুনার গায়ে হাত দিয়ে তুমি তোমার মরণটাকে ডেকে এলো না। আমি মরণকে ভয় পাই না। আমি মোহনলাল চৌধুরী। এই দুটো হাত দিয়ে একদিন আমি নিজের বাবাকে গলা টিপে খুন করেছিলাম। তার মানে তুমিই তোমার বাবাকে খুন করেছিলে? কেন করব না? যেদিন জানতে পেরেছি বুড়ো সব সম্পত্তি সাবিত্রীর নামে লিখে দিতে চাইছে, সেই রাতে আমি শয়তানটার গলা টিপে ধরেছিলাম। বুড়োটা বলেছিল, আমি তোর বাবা। আমি আহা করে হেসে উঠেছিলাম। বলেছিলাম, হ্যাঁ তুমি এই জানোয়ারটার জন্ম দিয়েছো, তাই আজ আমি সেই পাপের শাস্তি দিলাম। কিন্তু ততদিনে তোমার বাপ উইল করে সমস্ত সম্পত্তি সাবিত্রী বৌদির নামে লিখে দিয়েছে, আর সাবিত্রী বৌদিও সেই উইল নিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। আর তাতেই তো যমুনাকে বিয়ে করার পথটাও বন্ধ হয়ে গেছে। তবু ওকে আমি ঠকাতে চাই না। আমার এই বাড়ি ছাড়া সমস্ত সম্পত্তির অর্ধেক ভাগ আমি যমুনার নামে লিখে দেবো। তুমি যে সত্যি কথা বলছো সেটা বুঝবো কেমন করে? নিকুঞ্জ, বলো বলো বলো। তুমি এবার অফিসে যাও। ঠিক আছে। সেক্রেটারিকে বলা আছে তোমরা দুজনে মিলে একটা দলিলের খসড়া তৈরি করে ফেলো।
এই কথাটা আগে বলে এত হাঙ্গামাই হতো না। কথায় বলে দুনিয়ার টাকার বস, আর টাকাতেই যত রজা। শোনো যমুনা, নাতাশার সঙ্গে বিয়েটা যে পাকা করে ফেলেছি এই কথাটা কিরণকে এখনই বলো না। সবার আগে ওর জীবন থেকে মেঘনাকে উপড়ে ফেলতে হবে। কিচ্ছু ভেবো না, কিরণকে তো আমি আমার নিজের ছেলে বলেই মনে করি। ওর জীবনে কোনো অশান্তি হলে সেটা সেটা আমার বুকেও বাজে। কিরণ এখন কোথায়? ওই তো ওপরের ঘাড় থেকে ওর গানের আওয়াজ ভেসে আসছে। লা 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 লা। চলো 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 ভেতরে যাই, এসো এসো এসো। আমি যেন নেই আমাকে, সবই আছে এই পৃথিবীতে। আর কতদিন নিজেকে এইভাবে আমার থেকে দূরে সরিয়ে রাখবে কিরণ? এই প্রশ্ন করার কোনো অধিকার তোমার নেই। কেন থাকবে না? তুমি আমার স্বামী, তুমি কেন আমার সঙ্গে এক ঘরে রাত কাটাচ্ছ না কিরণ? কেন? তুমি নিজেই আমাদের ভালোবাসার মাঝখানে এক বিশ্বাসঘাতকতার দেওয়াল তুলে দিয়েছো, আর সেই দেওয়াল ভেঙে আমি কোনোদিনই তোমার কাছে ফিরে আসতে পারবো না। দেওয়াল তোমার বুকের ভেতরে কিরণ। তুমি যদি সত্যিকারের আমাকে ভালোবাসতে তাহলে মনের বাঘটাকে এইভাবে তুমি বড় হতে দিতে না। আমি তোমায় সত্যি ভালোবেসেছি, কিন্তু তুমি আমার সেই ভালোবাসার সুযোগ নিয়ে আমাকে বোকা বানিয়েছো। না কিরণ না, আমি তোমাকে সত্যিকারের ভালোবাসি, আর এই ভালোবাসায় কোনো ফাঁকি নেই। মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা। ভালোবাসা কখনো অঙ্ক কষা আসে না, সেটা মানুষের অজান্তেই কখন বুকের মধ্যে ফুল হয়ে ফুটে ওঠে। কিন্তু তুমি তো একটা বিশেষ উদ্দেশ্য নিয়েই আমার মন ভোলাতে এসেছিলে, সেখানে ভালোবাসা আসে কেমন করে? না কিরণ না, তোমার সঙ্গে মেশার পর আমি একটু একটু করে তোমার ভালোবাসার সমুদ্রে মিশে গেছি, তাই তোমার এই উপেক্ষা আজ আমার বুকটাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কেন? তুমি যেই উদ্দেশ্য নিয়ে এসেছিলে সেটা তো তোমার সফল হয়েছে। তুমি জানো না কিরণ, আগুন থাকে সূর্যের বুকে তবু পুড়ে যায় ফসলের সুখ। ভালোবাসা থাকে চোখের তারায় তবু জ্বলে পুড়ে যায় শুধু এ বুক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ ওর বুকটা উপরে ছাড়খাড় হয়ে যাচ্ছে বলেই তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে পারিনি। ওই শাখা সিঁদুর নিয়ে তুমি আজ এই বাড়িতে থাকতে পারছো। আমি যদি তোমাকেই না পাই তাহলে শাখা সিঁদুরের বোঝা বয়ে কি লাভ? আমাকে তুমি কোনোদিনই পাবে না, সেটা মেনে নিয়েই তোমাকে এখানে থাকতে হবে। কেন কিরণ কেন? অগ্নি সাক্ষী করে পবিত্র বেদ মন্ত্র উচ্চারণ করে তুমি আমাকে বিয়ে করেছো, তাহলে আজ আমাকে এইভাবে অপমান করছো কেন? অপমান করছি? অপমান নয়, বিয়ের দিন থেকে আজ পর্যন্ত তুমি আমার সঙ্গে এক ঘরে রাত কাটাওনি, একবারের জন্য তুমি আমাকে ছুঁয়ে দেখোনি। একটা মেয়ের কাছে থেকে বড় অপমান আর কি হতে পারে? আমি এখানে পড়ে থেকে কি পাবো? আমি কি পেয়েছি বলতে পারো? নিজের ভালোবাসার স্বপ্নটা আজ ভেঙে চুরমার করে দিয়েছি। নিজের স্ত্রী ইচ্ছায় দূরে সরিয়ে রাখতে হচ্ছে, এরপর নিজেকে আর কিভাবে শাস্তি দেবো বলতে পারো? চুপ করে আছো কেন? জবাব দাও, জবাব দাও। আমার জবাব তুমি শুনতে পাবে না কিরণ, কারণ না বলা কথার উত্তর শোনার জন্য কানের দরকার হয় না, হয় একটা ভালোবাসা ভরা মনে। তবু আমি শুনতে চাই, বলো 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 আমাকে। কিরণ, আমি তোমার বিবাহিত স্ত্রী, আমাকে তুমি এইভাবে দূরে সরিয়ে রেখো না কিরণ। না, তোমাকে বারবার বলছি না, আমি এই বিয়ার মানি না মেঘনা। তুমি দয়া করে তুমি আমার সামনে থেকে চলে যাও মেঘনা, চলে যাও চলে যাও চলে যাও। না, তোমাকে বারবার বলছি মেঘনা, আমি এই বিয়ার মানি না মেঘনা। তুমি দয়া করে তুমি আমার সামনে থেকে চলে যাও মেঘনা, চলে যাও চলে যাও চলে যাও। আমি শুধু দুঃখ নিলাম। ওসব চোখের জলের গান গিয়ে কোনো লাভ হবে না। কিরণ তোমাকে কোনোদিনই তার বউ বলে মেনে নেবে না। 490
এইটের জুড়ি হয়তো এই বাড়িতে জায়গা পাবে, কিন্তু সংসার পাবে না। ঠিকই বলেছেন, আমিও আর গায়ে চড়ে এখানে থাকতে চাই না। তাহলে এবার সরাসরি বলো দেখি, এই ডিভোর্সের কাগজে সই করতে কত টাকা চাও তুমি? ডিভোর্স? টাকা? মিস্টার চৌধুরী, টাকা দিয়ে আপনি দামি বিছানা কিনতে পারবেন, কিন্তু সুখের ঘুম কিনতে পারবেন না। টাকা দিয়ে আপনি 10 তলা বাসা বাড়ি কিনতে পারবেন, কিন্তু সত্যিকারের ভালোবাসা কিনতে পারবেন না। ওইসব বড় বড় কথা আমি অনেক শুনেছি, কিন্তু শেষ পর্যন্ত সবাই বিক্রি হয়। কেউ 10,000-এ, কেউ 10 লাখে। তুমি কত চাও তাই বলো। আমি তো বিক্রি করছি আপনার ছেলেকে। আপনি কত টাকা দিয়ে কিনতে পারবেন বলুন? 2 টাকা না 5 টাকা? আপনি যা দেবেন মিস্টার চৌধুরী, আপনি যা দেবেন, আমি এই আঁচল পেতে ভিক্ষে নিয়ে যাব। তাহলে তাহলে সেই টাকার বদলে কি চাই তোমার? আমি 1 ঘন্টার জন্য তোমাকে বাড়ির বাইরে নিয়ে যেতে চাই কিরণ। কোথায় নিয়ে যেতে চাও আমাকে? আমার মায়ের মন্দিরে। সেই মাকে সাক্ষী রেখে আমি তোমাকে সব বন্ধন থেকে মুক্ত করব। না, তোমার সঙ্গে কিরণ কোথাও যাবে না। যাব যাব বাবা, যাব। ওই দক্ষিণেশ্বর, কালীঘাট, তারাপীঠ যেখানে নিয়ে যেতে চায় আমি সেখানেই যাব। আর ওই মায়ের সামনে দাঁড়িয়ে আমি ওর সিঁদুরটা মুছে দিয়ে আসবো। না, ও কথা বলো না, ও কথা বলো না, ও কথা বলো না। শুধু 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 আমার একটাই শর্ত আছে। না 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 না। আমরা যে স্বামী স্ত্রী, সেই পরিচয়টা তুমি কোনোদিন এই বাড়ির বাইরে কাউকে দিতে পারবে না। এই কথা বলার আগে একবার আমার কথাটা তো শুনে যেতে কিরণ। একবার আমার কথাটা তো শুনে যেতে। কিরণকে বাইরে নিয়ে যাওয়ার আগে এই ডিভোর্সের কাগজে একটা সই করে দাও। সরে 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 গা 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 আ সরে গা মা 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 গা মা গা রে গা রে। না বাবা, আমাকে এত বড় শাস্তি দেবেন না বাবা, আমাকে এত বড় শাস্তি দেবেন না বাবা, আমাকে এত বড় শাস্তি দেবেন না বাবা।
আপনার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না। যদি দেখা না হয় তাহলে ভাববেন চা গরম, আর যদি দেখা হয় তাহলে ভাববেন শুধু কেটলি গরম না, তার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের টাকা গরম। বাবা, আপনার খাঁচা থেকে যে পাখি উড়ে গেল। বুকে নেই দম, তবু চায়ের চেক কেটলি গরম। শয়তানিটা কি বলে গেল শুনলে? বলতে দাও, গরম জলে তার ঘর পড়ে না। সঞ্জয়, এবারে এসো তুমি। নমস্কার স্যার, নমস্কার। মেঘনা তো ডিভোর্স পেপারে সইটা করে দিয়েছে তো? কেন করে দেবে না? মোহনলাল চৌধুরী কোনোদিন কোনো কাজে ফেল হয় না। তাহলে এই নিন স্যার, নাতাশার নামে এ বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ। আপনি এখানে একটা সই করে দিন, বাকি কাজটা আমি সেরে নেব। ব্যাস, আর কোনো চিন্তার কারণ নেই। এই ডিভোর্সের কাগজে সই হয়ে গেছে। এবার চলো আমরা উকিলের কাছে যাই, কালকের মধ্যে কেস ফাইল করতে হবে। দাঁড়িয়ে থাকো না, চলে আসা। চলো। মোহনলাল চৌধুরী, তুমি শুধু পাওয়ার অফ অ্যাটর্নির কাগজে সই করলে না, তোমার মৃত্যু বন্ডটাকেই তুমি আমার হাতে তুলে দিলে। আর এই দাওটা মারবার জন্যই আমি এত দিন ধরে বসের সঙ্গে বসে আমি এত প্ল্যান করেছি। আজ সাকসেস হলো, তাই সবার আগে বসকেই খবরটা দিতে হবে। হ্যালো বস, খেল খতম। ওই মোহনলাল চৌধুরী সর্বনাশের চাবিকাঠি এখন আমার হাতে। কি মুশকিল, আজ থেকে ছবির শুটিং শুরু হওয়ার কথা। নন্দলাল বলেছিল যে সকাল 7টার সময় নিয়ে যাবে, কিন্তু এখন বেলা 9টা বাজে, কোনো পাত্তাই নেই। যতবার ফোন করছি বলছো মোবাইলে সুইচ অফ, আর ওদিকে সম্পদ সকালবেলা কলকাতা চলে গেল। কার কাছে যে নন্দলালের খবরটা পাবো? শ্যামল, শ্যামল, এই শ্যামল তো ঘরে নেই রে, মাঠে গেছে প্র্যাকটিস করতে। আচ্ছা বলছিলাম কি, বাবা কোথায়? বাবা দাদা তো পেনশন তুলতে ব্যাংকে গেছে। কি মুশকিল, কারোর সাথে তো পরামর্শ করবো। এই শোন না, মেঘনা এক্ষুনি এখানে এসে পড়বে, তাও সঙ্গে কথা বলে দেখিস। আচ্ছা, মেঘনা কি ওর বরকে সঙ্গে নিয়ে আসছে? না না, ও দাদাকে ফোন করে বলেছে ওর অফিসের কোন বন্ধু নাকি এদিকেই থাকে, তাকেই সঙ্গে করে আনবে। সর্বনাশ, মেঘনাকে এসব কথা বললে আমি তো আবার নতুন করে কেস খেয়ে যাবো। পিসুমা, তুমি একটু দাঁড়াও, আমি নন্দলালের খবরটা নিয়ে আসি। দেখেছো কাণ্ড, আজকালকার ছেলে মেয়েরা শুদ্ধ ছুটে বেড়াচ্ছে। তাই তো আমি ঠাকুরকে ডেকে বলি যে ঠাকুর, আমার ছেলেটার জীবনে যেন কোনোদিন কোনো অশান্তি না আসে। ঠাকুর, সারা জীবন যদি শুধু অন্যের কথাই ভাববে মা, নিজের কথা আর কবে ভাববে? ও মা, তুই এসে পড়েছিস? হ্যাঁ রে, দাদা যে বললেন তোর সঙ্গে নাকি কোন এক বন্ধু আসবে। হ্যাঁ এসেছে তো, আমি না ওকে বাইরে। ও মা, দেখো চলে এসেছে। ও হচ্ছে আমার বন্ধু মনোজ। মনোজ ওর নাম। ও হচ্ছে আমার বন্ধু মনোজ, আর মনোজ উনি হচ্ছেন আমার পিসিমা। তুমি যে বলেছিলে কোন এক মায়ের মন্দিরে নিয়ে যাবে। হ্যাঁ, ছেলেবেলায় আমার মা মারা যাওয়ার পর উনি তো আমায় কোলে পিঠে করে মানুষ করেছেন। তাই আমার কাছে আমাদের এই কুড়ে ঘরটা ওই মায়ের মন্দির। দীর্ঘজীবী হও বাবা। আজকাল তো কেউ পায়ে হাতে প্রণাম করে না, এ নিশ্চয়ই তোমার মায়ের শিক্ষা। না, আমি আমার মায়ের কাছ থেকে কোনোদিন কোনো শিক্ষা পাইনি, আর পেতেও চাই না। কেন বাবা, কেন? যে মা তোমাকে গর্ভে ধরেছেন তার উপর তোমার এত রাগ কেন? আমার মা
আমার মা তার নিজের সুখের জন্য অনেক ছোটবেলাতেই আমাকে ছেড়ে চলে গেছেন। কি বলছো তুমি? কোন মা কি কোনো দিন তার সন্তানকে ছেড়ে সুখে থাকতে পারে? সন্তান জন্মের পর তার সুখ দুঃখ জীবন মরণ সবই হলো তার সেই সন্তান। মিথ্যে মিথ্যে মিথ্যে, সব মিথ্যে কথা। অর্থাৎ জীবনটা প্রমাণ হচ্ছে আমি। তাই ওই মা শব্দটার ওপর আমার এতটুকু ভক্তি নেই। বাবাই আমার জীবনের সব। তবু পুরুষ মানুষ বাবা হয় সন্তান জন্মের পর, আর মেয়েরা মা হয় 10 মাস আগে, যেদিন প্রথম তার সেই সন্তান গর্ভে আসে। আর সেদিন থেকে শুরু হয় সেই মায়ের জীবনে এক কঠিন তপস্যা। সে এমন কিছু খেতে পারে না যাতে তার পেটের সন্তানের কোনো ক্ষতি হয়। তার খাওয়া শোয়া চলা ফেরা সবকিছু ঠিক করতে হয় তার সেই পেটের সন্তানের কথা ভেবে। তবেই তো 10 মাস পর এই সুন্দর পৃথিবীতে সুস্থ সবল দেহ নিয়ে সেই সন্তান আসতে পারে। তাহলে বলতে পারো কেন কেন আমার মা আমাকে ছেড়ে চলে গেল? কেন একদিনের জন্য আমাকে দেখতে এলো না? বলো কেন? হয়তো তাকেও আমারই মতো বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। তাড়িয়ে দেওয়া হয়েছিল? কি অন্যায় করেছিলেন আপনি? ওনার স্বামী সম্পত্তির লোভে ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন। সম্পত্তি? কার সম্পত্তি? আমার স্বামী অসৎ সঙ্গে পড়েছিলেন বলে আমার শ্বশুর মশাই তার কোটি কোটি টাকা সম্পত্তি আমার নামে লিখে দিয়েছিলেন। তাই 20 বছর আগে ওনার স্বামী ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে নকল দলিল বানিয়ে তার মনের মানুষকে নিয়ে সেই সম্পত্তি ভোগ করছেন। তাহলে আপনি আদালতে গিয়ে সেই সম্পত্তি কেড়ে নিচ্ছেন না কেন? কি বলছো বাবা তুমি? ওই বাড়িতে যে আমার ছেলে আছে, মা হয়ে আমি কি আমার সন্তানের পায়ের নিচের মাটি কেড়ে নিতে পারি? তাই বলে কোটি কোটি টাকা সম্পত্তি থাকবেও আপনি এইভাবে পরের বাড়িতে পড়ে থাকবেন কেন? মায়ের জীবনে ছেলেই তো শ্রেষ্ঠ সম্পদ। সে যদি সুখে থাকে তাতেই তো আমার সুখ। জানো, আজ না পিসিমার ছেলের জন্মদিন। আজকের দিনে উনি সারা দিন রাত উপোস করে থাকবেন, এক ফোঁটা জলও মুখে তুলবেন না। 20 বছর ধরে উনি ওনার ছেলের মঙ্গল কামনা করে এইভাবেই উপোস করে আসছেন। কি বলছো তুমি? যেই ছেলেকে 20 বছর ধরে চোখেও দেখেননি, তার জন্য আপনি নিজেকে এতটা কষ্ট দেবেন কেন? ছেলে মেয়ের মঙ্গলের জন্য মায়ের শরীরে মনে কোথাও কোনো কষ্টের অনুভূতি থাকে না বাবা। আপনার পায়ে শত কোটি প্রণাম। আজ আপনাকে এখানে দেখে আমার এত দিনের চেনা পৃথিবীটাই পুরো বদলে গেল। যদি কোনোদিন নিজের মাকে খুঁজে পেতাম, তাহলে তাকে টেনে এনে গেলে দেখাতাম যে সত্যিকারের মা কাকে বলে। জানো বাবা, আজকের দিনে প্রত্যেক বছর আমি নিজের হাতে পায়েস রান্না করি। আমার ছেলেকে তো আমি কাছে পাই না, তাই ওই মন্দিরে গিয়ে গোপালকে আমি নিজের হাতে পায়েস খাইয়ে আসি। পিসিমা, তুমি যেমন তোমার ছেলেকে ছেড়ে আছো, জানো ও না ওর মাকে ছেড়ে আছে। তোমরা দুজনেই একই দুঃখের দুঃখী। তাই তোমার সেই গোপালের পায়েস একটু ওকে খাইয়ে দাও না পিসিমা। আজ যে ওর জন্মদিন। আজ আমার জন্মদিন? হ্যাঁ, তোমার বাবা আজকে দিনটা কোনোদিন মনে রাখেনি, তাই তুমিও মনে রাখতে পারো না। তাহলে তুমি মনে রাখলে কেমন করে? কেন মনে রাখতে পারবো না? 20 বছর ধরে যে আজকের দিনটাতেই আমি ওই মানুষটাকে উপোস করতে দেখছি। কিন্তু উনি তো উপোস করেন ওনার ছেলের জন্য। হ্যাঁ, ওনার সেই ছেলের নাম যে কিরণ
মেঘনা মেঘনা তুই আমার ছেলেকে আমার কাছে ফিরিয়ে এনেছিস মা তুই তোর কথা দাম রেখেছিস রে মা আমার কি দাম আমার ছেলে আই এম সরি কিরণ, আই এম সরি। তোমাকে তোমার এই দুঃখিনী মায়ের বুকে ফেরানোর জন্যেই আমাকে আমাকে এত ছলনার সাহায্য নিতে হয়েছিল। আমিও সেই জন্য মেঘনার কথা মতো ব্যাংকে যাবার নাম করে দূরে সরেছিলাম, যাতে কিরণের এখানে আসতে কোনো অসুবিধে না হয়। এই মায়ের মন্দিরে নিয়ে আসার জন্য তোমাকে অজস্র ধন্যবাদ মেঘনা। জীবনে আজ আমি এই প্রথম এক সত্যের সন্ধান পেলাম, যারা আমার মাকে আমার কাছ থেকে 20 বছর ধরে দূরে সরিয়ে রেখেছে। মা মা আমি তোমাকে কথা দিচ্ছি মা, আমি সেই পাপীদের কাউকে ছাড়বো না মা। আমি নিজে হাতে সেই পাপীদের বাপের শাস্তি দেব। না রে কিরণ না আজকে দিনে আর ওসব কথা বলিস না বাবা। আজ যে আমাদের চোখের জলে সুখের বন্যা বইছে। চল বাবা চল ভেতরে চল, আজ আমি আমার গোপালকে নিজের হাতে পায়েস খাবো। চলো মা চলো। আজ আমি আমার নিজের হাতে খাইয়ে দিয়ে আমি আমার মায়ের উপবাস ভঙ্গ করব, আর সেটাই হবে আমার মায়ের চরণে পূজা। চরণ ধরিতে দিও গো আমারে। তুমি আমাকে কথা দাও না, আমাকে আর কোনদিন তুমি ছেড়ে যাবে না। আমাকে তুমি কথা দাও। না রে বাবা না, আমি তোকে কথা দিচ্ছি আর কখনো কোনোদিন আমি তোকে ছেড়ে কোথাও যাব না। না রে বাবা আর চোখে জল ফেলিস না। চল বাবা চল ভেতরে চল, আজকে আমি আমার গোপালকে নিজের হাতে পায়েস খাওয়াবো। চলো চলো মা চলো। চুপ কর মা, একদম কাঁদবি না, চুপ কর না। তোর চোখের জল আমি সহ্য করতে পারি না রে মা। তাহলে বলো না বাবা, মা আমার কোন অপরাধে আমার মা আমায় ছেলেবেলায় ছেড়ে চলে গেছে? চুপ কর। বলো না বাবা, আমার মা কেন আমায় ছেড়ে চলে গেছে বাবা? চুপ কর চুপ কর। কিন্তু বাবা মা আমি আমার এই মায়ের জন্য যা করেছি সব ঠিক করেছি না বাবা? একদম ঠিক কাজ করেছিস। আমি আমার কথা রাখতে পেরেছি না বাবা? পেরেছিস মা, তুই পেরেছিস। আজ তোকে যে আমি কি বলে আশীর্বাদ করবো মা। সবাই শোনো, আমার মেয়ে আমার গর্ব, আমার অহংকার, আমার মেয়ের জন্য আজকে দুটো মরুভূমির মতো জীবনে এক পশলা বৃষ্টি এনে দিয়েছে, এক পশলা বৃষ্টি। কিন্তু বাবা মা আমার যে কোনো আসল কাজ শেষ হয়নি বাবা। কি কাজ মা? যারা আমার এই শীতের সিঁদুর মুছে দেওয়ার চক্রান্ত করছে তাদের যে নিজের হাতে শাস্তি দেওয়ার জন্য আমাকে এক্ষুনি একবার কলকাতায় ছুটে যেতেই হবে বাবা। না না মেঘটা না, তুই কোথায় যাস না। আমি যে অথই জলে ডুবতে বসেছি রে, তুই আমাকে বাঁচা। কেন দাদা, কি হয়েছে তোর? শম্পা আমাকে ছেড়ে পালিয়ে গেছে। কি আজে বাজে কথা বলছিস?
বৌমা তো কলকাতায় তার বাপের বাড়ি গেছে। না বাবা না, সে কলকাতা যায়নি, সে কলকাতা যায়নি। আমি কলকাতায় ফোন করছিলাম, সে কলকাতা যায়নি। আর তার বাবা বললেন সেও নাকি তাকে ফোন করে ডেকে পাঠায়নি। তবু আমি বলবো বৌমা পালিয়ে যাবার মতো মেয়ে নয়, নিশ্চয়ই কোনো বন্ধু বান্ধবদের বাড়িতে না গেছে। বাবা না, আমার মনে হয় সে সেই শয়তান নন্দলালের সাথে বাড়ি থেকে পালিয়ে গেছে। নন্দলাল, এই নন্দলালটা আবার কে দাদা? সেই যে আমার সে প্রডিউসার বন্ধু। কিন্তু তুই কি করে জানলি যে নন্দলালের সঙ্গে পালিয়ে গেছে? ওই শয়তানটা বলেছিল যে সকাল 7টার সময় নিয়ে যাবে, কিন্তু আসেনি। আচ্ছা। যতবার ফোন করছি বলছো মোবাইলে সুইচ অফ, আর ওদিকে অফিসেও তালা ঝুলছে। এমনটা যে হতে পারে আমি তোকে আগেই বলেছিলাম, এবার দেখ কেমন লাগে। কি আর দেখবো, শুধু সম্পাই নয়, ওই শয়তানটার হাতে পিছনে আমি সমস্ত গয়নাও তুলে দিয়েছিলাম। তুই এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা থানায় গিয়ে একটা ডায়েরি করায়। না, থানায় যাবার দরকার নেই বাবা, আমি ফিরে এসেছি। কোথায় গিয়েছিলে তুমি? তোমার বন্ধু আমাকে বম্বে নিয়ে গিয়ে বিয়ে করবে বলেছিল, তাই ভেবেছিলাম ওর কাছে গিয়েই আমি সুখে থাকবো। ছি 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 ছি, কথাটা বলতে তোমার লজ্জা লাগছে না? হোমা, লজ্জা করবে কেন? নির্লজ্জ হবার হাতে খড়িটা তো তোমার কাছ থেকেই শেখা। তুমিই তো আমাকে তোমার বন্ধুর হাতে তুলে দিয়েছিলে। তাহলে আবার ফিরে এলে কেন? ভাবলাম তুমি আমাকে ভালো না বাসলেও এ বাড়ির সবাই তো আমাকে ভালোবাসে, শুধু শুধু তোমার এই বোনটির সঙ্গে আমার দেখা হয়নি। তাই বাবার কাছ থেকে নাম্বার নেই, কাল রাত আমি মেঘটাকে ফোন করে ওর পরামর্শ চাইলাম। তা মেঘনা তোমাকে কি পরামর্শ দিল? কি আর দেব, বললাম সকালবেলা ঘুম থেকে উঠে কোথাও গিয়ে লুকিয়ে থাকো, যাতে তোর চৈতন্যটা ফেরে। কিন্তু তুমি ফিরে এলো ওই নন্দলাল যে গয়নাগুলো নিয়ে চলে গেল বৌমা। না না বাবা, ও শুধু গয়না নিয়ে যাবে না, তাই তো রেল স্টেশনে ওভারব্রিজের নিচে আমার জন্যই অপেক্ষা করছে। তাই নাকি? আমি এক্ষুনি যাচ্ছি, ওই শয়তানটাকে আজ আমি শেষ করব। থাক, আর বীরত্ব দেখাবার দরকার নেই। শ্যামল এতক্ষণে তার ক্লাবের ছেলেদের নিয়ে ওখানে পৌঁছে গেছে। শ্যামল আমাদের আয় বেটা, এই পাগল, এই যে বৌদি, বেটাকে হাতে নাতে টেনে ধরে এখানে এনেছি। ভালো চাও তো ছেড়ে দাও আমাকে। এভাবে অপমান করলে আমি কিন্তু ছবি করবে না প্রকাশ। তোর ছবির কথায় আগুন শালা, ওই টপ দিয়ে তোর বউকে নষ্ট করে ভেবেছিলি? এই হারামজাদা, খবরদার, গালাগাল দেবে না, একদম গালাগাল দেবে না। এই নন্দলাল নাহাটা কিন্তু ভদ্র ঘরের ছেলে। আচ্ছা, ভদ্র ঘরের ছেলে? তা ভদ্র ঘরের ছেলে আমার বৌদিকে নিয়ে বোম্বে পালাচ্ছিলে কেন? ও নিজেই যেতে চেয়েছিল। ওই, আমি ভদ্রলোক বলেই ওর গায়ে এখনো হাত ছোঁয়াইনি। আমার গায়ে হাত দিলে তোর হাতটাই আমি ভেঙে দিতাম রে শয়তান। এই শয়তান, আগে গয়নাগুলো ফেরত দে। এই পোটলা একটাও গয়না ছিল না। বিশ্বাস না হয় ধরেন, দেখেন দেখেন। দেখি 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 দেখি। আশ্চর্য তো, এখানে দেখছি গয়নার বদলে শুধু মাটির ঢেলা। মাটির ঢেলা? বাবা, তার মানে ও শয়তানটা মায়ের গয়নাগুলো কোথাও লুকিয়ে রেখে তারপর এখানে এসেছে। মা কালীর দিব্যি বলছি, এই প্রকাশ আমাকে ঠকিয়েছে। ও নিজেই গয়নাগুলো কোথাও বেচে দিয়েছে। আমি বেঁচে দিয়েছি? এই কুত্তা, তোর মিথ্যা কথা বলে আমি বার করব রে শালা। দাদা, ওকে ছেড়ে। ও সত্যি কথাই বলছে, ওর কাছে গয়না থাকলে এখানে আসতো না, অনেক আগে এখান থেকে পালিয়ে যেত। না মেঘনা, ও সত্যি কথাই বলছে। পাছে ওর শয়তানটা গয়নাগুলো নিয়ে পালিয়ে যায়, সেই ভয়েতে আমি ওর থেকে গয়নাগুলো সরিয়ে দিয়ে ওর মধ্যে মাটির ঠেলা ভরে রেখেছিলাম। শুনলে তো? এইবার ছেড়ে দাও আমাকে, না হলে আমি কিন্তু থানায় যাবে। হ্যাঁ, তাই চ, তাই চ। একটা জামিনে খালাস পাওয়া আসামি করে হাতে পেলে বেশ খুশি হবে। জামিনে খালাস পাওয়া আসামি মানে? মানে আমি সেদিন তোকে চিনতে না পারলেও আজ আমি তোর গলার আওয়াজে তোকে চিনতে পেরেছি রে মনোহর বিশ্বাস। কে 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 মনোহর বিশ্বাস? ওই যে গণবিবাহের আসর বসিয়ে যে মেয়ে পাচার করে, এই দাড়ি আর টুপির আড়ালে যে নিজেকে লুকিয়ে রাখে। আমি মনোহর বিশ্বাস। তুমি সেদিন আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছিলে বলেই আমি ঠিকানা খুঁজে বাড়িতে এসেছিলাম শুধু বদলা নেওয়ার জন্য। কিন্তু বদলার বদলে তোমাকে আবার হাজতে গিয়ে ঢুকতে হবে। খবরদার, কেউ কেউ এক পা এগোবার চেষ্টা করবে না। এক পা, তাহলে আমি কিন্তু গুলি চালাবো। পারবি না, পারবি
পারবি না, কারণ সকালবেলা থেকে বাড়ির চারিদিকে পুলিশ ঘেরাও আছে। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না? একবার মুন্ডুটা ঘুরিয়ে দেখ। একদম নড়বি না, একদম নড়বি না। মনে রাখিস, একটা মাছের শরীরে হাজার হাজার কাঁটা থাকে, কিন্তু বড়শির একটা মাত্র কাঁটা গলায় বিঁধলি তার খেল খতম। চল শালা, থানায় চল। তোকে যেতে হবে না দাদা, বাইরে আমার ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে অপেক্ষা করছে, ওরাই ওকে গণ ধলাই দিয়ে থানায় নিয়ে যাবে। চলে। শালা বাস স্যালুট করছে। আমাকে আমাকে তুমি ক্ষমা করো শম্পা। আমি একটা লোভী, স্বার্থপর, সুযোগ সন্ধানকারী মানুষ। একদিনে চৈতন্য ফিরেছে। তাই ডিরেক্টর হবার স্বপ্নে এই সংসার আমি সর্বনাশ করতে চেয়েছিলাম। নেকা। ব্যাস, ভুল যখন বুঝতে পেরেছিস তখন নিজের উন্নতির জন্য কখনো আর শর্টকাট রাস্তা খুঁজবি না। এই শিক্ষাটা দেবার জন্যই আমি ওই শয়তানটার সঙ্গে মিশেছিলাম। তবু ভালো, এতদিনে তোমার চোখ ফুটলো। আজ আমাদের বড় আনন্দের দিন। অমাবস্যার অন্ধকার কেটে গিয়ে পূর্ণিমার আলো ফুটে উঠেছে। দিদি তার নিজের ছেলেকে খুঁজে পেয়েছে, আমি পেয়েছি আমার মেয়ে জামাইকে। বাবা, এতক্ষণে আমার শ্বশুর বাড়িতে আরেকটি নাটক চালু হয়ে গেছে, বউ বদল আর বাড়ি বদলে। তাই নাটকের শেষ দৃশ্যের পর্দা তো আমাকে গিয়েই তুলতে হবে। তবেই তোরা বুঝতে পারবে যে ব্লাড প্রেশার মাপার যন্ত্র আছে, সুগার মাপারও যন্ত্র আছে, কিন্তু মেঘনার ব্রেনের মাপ নেওয়ার কোনো যন্ত্র নেই। তাই দেব এমন দাবার চাল, খেতে যাবে রসগোল্লা, সেটাও লাগবে লঙ্কার ঝাল। ব্যাস ব্যাস ব্যাস, আর কোনো চিন্তার কারণ নেই। ডিভোর্সের কাগজে সই হয়ে গেছে, এরপর কিরণের সই হয়ে গেলে 3 দিনের মধ্যে ওদের বিয়েটা বাতিল হয়ে যাবে। ব্যাস, তারপর আমরা দেরি করব না। 15 দিনের মধ্যেই নাতাশার সঙ্গে কিরণের বিয়েটা দিয়ে দেবো। 15 দিন নয়, 7 দিনের মাথায় ভালো দিন আছে, ওই দিন শুভ কাজ সেরে ফেলবো। এখন চলো চলো চলো, ভিতরে যাই দেখি কিরণ ফিরে এসেছে কিনা। চলো। হ্যাঁ, কিরণকে তো বিয়ের কথাটা বলতে হবে। চলো চলো, ভেতরে চলো। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ভিতরে কোথায় যাচ্ছেন? বিনা পারমিশনে কেউ বাড়ির ভিতরে ঢুকতে পারবে না। এই হারামজাদা, তোকে তো এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম, তবে আবার এসেছিস কেন? তাতে কি হয়েছে? এবারে নতুন মালিক আমাকে ডেকে এনে চাকরি দিয়েছে। নতুন মালিক? সে আবার কে? যেই হোক না কেন, আমি এখন এই বাড়ির চিফ সিকিউরিটি অফিসার। চিফ সিকিউরিটি অফিসার? হ্যাঁ, দেখতে পাচ্ছেন না, আপনাদের ধুতি ফতুয়ার বদলে এ বাড়ির নতুন মালিক আমাকে এই প্যান্ট, শার্ট, টুপি, বেল্ট, বুট, জুতো আর একটা লাঠি কিনে দিয়েছে। এই, তুই আমাকে মালিক দেখাবি না, এটা আমার বাড়ি, আর সেই বাড়িতে তুই আমি ঢুকতে দেবি না। না 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 না, এ বাড়ি আপনার নয়। আপনি তো এই বাড়ির পাওয়ার অফ অ্যাটর্নি লিখে দিয়েছেন। সে তো নাতাশার নামে লিখে দিয়েছে। কার নামে তা আমি জানি না। আমি বসকে খবর পাঠাচ্ছি, বস পারমিশন দিলে আপনাদের বাড়ির ভিতরে ঢুকতে দেবো। এখন চার বাইরে গিয়ে দাঁড়ান। কি বুকে নেই দম, চায়ের চেয়ে কেটলি গরম, তুই আমাকে লাঠি দেখিয়ে কথা বলছিস? আরে তাই তো আমার ডিউটি। যান, বাইরে গিয়ে দাঁড়ান। দাঁড়ান বলছে। কি হয়েছে গামা? এখানে তো গোলমাল কিসে? এই যে নাতাশা, পাওয়ার অফ অ্যাটর্নি হাতে পেয়ে এর মধ্যে তুমি বাড়ি দখল করে বসে গেছো। না না স্যার, আমি কিছু করি না। আমি শুধু বাড়িটা বসের নামে লিখে দিয়েছি। যা করার বস নিজেই করছেন। বস মানে কে? তোমার বস? বসের সঙ্গে দেখা করতে হলে আপনাদের একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করতে হবে মানে? আমার বাড়িতে এসে আমি কি রাস্তায় দাঁড়িয়ে থাকবো নাকি? আবার বাজে কথা বলছেন। এ বাড়ি আপনার নয়, এ বাড়ির মালিকানা বদলে গেছে। চুপ কর, তুই আমাদের সঙ্গে কোনো কথা বলবি না। আপনিও এই বাড়ির চিফ সিকিউরিটি অফিসারকে চোখ রাঙিয়ে কথা বলবেন না। এই গামা, তুমি এখন যাও, আমি ওদের সঙ্গে কথা বলছি। ওকে ওকে ম্যাডাম। যাত্রার সঙ্গে কথা বলতে আমারও ভালো লাগে না। ব্যাড, ভেরি ভেরি ব্যাড। আমি জানতে চাই তোমাদের বসটাকে, কি তার আসল পরিচয়?
সে কি স্যার, আপনি এত বুদ্ধিমান মানুষ হয়ে আর এই সামান্য কথাটা বুঝতে পারলেন না? ও, তার মানে তুমিই নাতাশার বস? নাতাশা তোমার নামে এই বাড়িটা লিখে দিয়েছে? না না, আমার উপরে আরো একজন বস আছে। নাতাশা তার নামেই বাড়িটা লিখে দিয়েছেন, তিনিই এখন এ বাড়ির মালিক। তোমরা কি চাও বলো তো? দুদিন পর এই বাড়িতে নাতাশার সঙ্গে কিরণের বিয়ে হবে। না স্যার, কিরণকে আমি কোনোদিন বিয়ে করব না। বিয়ে করবে না? না, এই বাড়িটা লিখে নেওয়ার জন্যই আমরা বিয়ের কথা বলেছিলাম। বাড়ি যখন পেয়ে গেছি তখন বিয়ের কথাটা ভুলে যান। ও, তার মানে এসব তোমাদের বসের ষড়যন্ত্র। তাকে ডাকো এখানে, আমি তার সঙ্গে কথা বলতে চাই। নিশ্চয়ই বলবেন, নিশ্চয়ই বলবেন। তিনিও আপনার সঙ্গে কথা বলবার জন্য একেবারে ব্যস্ত হয়ে উঠেছেন। ওই দেখুন, আমাদের বস এসে গেছেন। কি এ তো মেঘনা। হ্যাঁ, এই মেঘনাই তো আমাদের আসল বস। মেঘনা তোমাদের বস? তোমরা কি বলছো? আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। কি করে বুঝবেন? আমার বুদ্ধির মারপ্যাচটা বুঝতে গেলে আপনাকে 7 বার জন্ম নিতে হবে শ্বশুর মশাই। কি বলতে চাও তুমি? এই সঞ্জয় সেন আর নাতাশা, এরা দুজন হলো আমার মাস্তুতো দাদা আর দিদি। মনে পড়ে এই বাড়ির এই জায়গায় দাঁড়িয়ে আপনি আমার বাবাকে পাগল আর ভিখিরি বলে অপমান করে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বার করে দিয়েছিলেন। আমি সেই দিন প্রতিজ্ঞা করেছিলাম যে আপনার ছেলে কিরণকে আমি বিয়ে করবই। তাই সবার আগে আমি ছুটে গিয়েছিলাম আমার দাদা সঞ্জয় সেনের কাছে। আমার পরামর্শেই আমার দাদা আপনাকে নানা রকম ভাবে ভয় দেখাতে শুরু করে। তারপর আমার পরামর্শেই আপনি নাতাশার সঙ্গে কিরণের বিয়েটা দিতে রাজি হন। তারপর আমার কথা মতোই আমার দাদা এখানে সম্পত্তির দাবি তোলে। তারপর আবার আমার কথা মতোই আপনি কিরণের সঙ্গে আমার বিয়েটা দিয়ে দেন। এখন বুঝতে পারছেন যে এই পুরো নাটকটা আমার বোন মেঘনার লেখা। এরপর যখন আপনি আমার সিথির সিঁদুর মুছে দিয়ে ওই নাতাশাকে পুত্রবধূ করবেন বলে ছুটলেন, তখন আমার কথা মতোই আমার দাদা এই বাড়িটা নাতাশার নামে লিখিয়ে নিলেন। আর নাতাশা এই বাড়িটা আমার নামে লিখে দিল। তাই এখন এই বাড়ির মালকিন আমি আর আপনার পুত্রবধূ। না, ভুলে যেও না, তুমি ডিভোর্সের কাগজে সই করে দিয়েছিলে। তাই এই বাড়িটা দখল করে বসলো। কোনোদিন তুমি কিরণের বউ হয়ে বসে থাকতে পারবে না। 3 দিনের মধ্যে তোমাদের বিয়েটা আদালতে বাতিল হয়ে যাবে। পৃথিবীর কেউ মেঘনাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে পারবে না। এই তুই কি বলছিস কিরণ? যে তোর সঙ্গে জোচ্চুরি করেছে মিথ্যে পরিচয় দিয়ে। ওই মিথ্যে কথা বলে বলে এত দিন ধরে তুমি আমাকে বোকা বানিয়েছো। মাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়ে এই আন্টিকে নিয়ে বসে আছো। জাল দলিল বানিয়ে মায়ের সব সম্পত্তি ভোগ করছো। মিথ্যে কথা, সব মিথ্যে কথা। কি তোকে এসব কথা বলেছে কিরণ? আমি বলেছি 20 বছর পর কিরণের চোখের সামনে থেকে মিথ্যের পর্দাটাকে আমি সরিয়ে দিয়েছি। বাজে কথা বলো না সাবিত্রী। তুমি কিরণকে ছেড়ে চলে গিয়েছিলে, সেই জন্য সমস্ত সম্পত্তি বাবা আমার নামে লিখে দিয়েছে। সে দলিল আছে আমার কাছে। ওটা জাল দলিল। হ্যাঁ, ওই দেখুন আপনার বাবার আসল উইল এতদিন আমার মায়ের কাছেই ছিল। আপনার বাবা তার সমস্ত সম্পত্তি আমার মায়ের নামে উইল করে গেছেন। এরপর তোমার আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই বাবা। এক্ষুনি আন্টিকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যাও। না না রে কিরণ, না। তুই তো আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ। এই ঘর বাড়ি বিষয় সম্পত্তি আমি কিচ্ছু চাই না। মা! হ্যাঁ রে মা, ওরা দুজনে বাড়িতেই থাক। আমি তোকে নিয়ে আমার দাদার বাড়িতেই ফিরে যাব। হ্যাঁ রে বাবা, হ্যাঁ। এই যমুনাকে আমি আমার বাড়িটা লিখে দেব। ও তোকে বড় করেছে, মানুষ করেছে, কিছুটা হলেও মায়ের কর্তব্য পালন করেছে। এটাই তার পুরস্কার। বিশ্বাস করো দিদি, মোহন যে তোমাকে তাড়িয়ে দিয়েছে সে কথা আমি অনেক পরে জেনেছি। মিথ্যে কথা বলে বিয়ের লোভ দেখিয়ে ও আমাকেও ঠকিয়েছে। বেশ,
আন্টি এই বাড়িতে থাকলেও আমি বাবাকে কিছুতেই এই বাড়িতে থাকতে দেবো না। উনি আর এখানে থাকতে পারবেন না, কারণ আজ আমি এনাকে অ্যারেস্ট করে নিয়ে যাব। কোন অপরাধে তুমি আমাকে অ্যারেস্ট করবে সঞ্জয়? 20 বছর আগে আপনি নিজের হাতে নিজের বাবাকে খুন করেছিলেন। মিথ্যে কথা, কি প্রমাণ আছে তোমার কাছে? কাল সন্ধ্যাবেলায় এই বাড়িতে দাঁড়িয়ে আপনি নিজের বুকে সে কথা স্বীকার করেছেন, আর পাশের ঘর থেকে আমি আপনার সমস্ত কথা রেকর্ড করেছি। আপনার সাগরেদ নিকুঞ্জ, তাকেও ইতিমধ্যে অ্যারেস্ট করে ফেলেছি। এইবার আপনার পালা, চলুন, ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি যদি ছাড়া পাই তোমাকে আমি ছাড়বো না মেঘনা। কিরণের জীবন থেকে তোমাকে আমি উপরে তুলে ফেলে দেব, তখন তুমি বুঝতে পারবে কার বুকে কত দম। চা গরম না কেটলি গরম? এবার চল কিরণ, মেঘনাকে নিয়ে মেঘনার বাবার বাড়ি মানে আমার দাদার বাড়িতেই ফিরে যাই। সেখানে গিয়ে তোদের দুজনকে নিয়ে আমি আবার নতুন করে সুখের সংসার করব। বৌঠান দাঁড়াও, সুখের সংসার করব না? হ্যাঁ, আগে নিজের বাড়ির দরজায় দাঁড়িয়ে নিজের ছেলের বউকে বরণ করো, তারপর যেখানে খুশি যাও। বরণ ডালা আমি সাজিয়ে নিয়ে এসেছি। দাঁড়া, সরে বরণডালা সাজিয়ে এনেছি। বরণের আগে কিরণ আবার সবার সামনে মেঘনার স্মৃতিতে নতুন করে সিঁদুর পরিয়ে দেবে। তার হবে না শালা বাবু। একদম বাজে কথা বলবে না। কেন হবে না কেন? কারণ তোমার এই বোন মেঘনা অলরেডি ডাইভোর্স পেপারে সই করে ফেলেছে। কত রঙ্গ দেখাবি জালি, ছেঁড়া প্যান্টে ভেলভেটের তালি, ও কাগজের কোনো মূল্য নেই। মনে রেখো, রাবণ রাজার মরণ হলো যখন করলো সে সীতাহরণ। আর এই ভালোবাসার জগতে মেঘনার জন্যে শুধু কিরণ কিরণ কিরণ। থাম রে মা, থাম থাম থাম। শোন মা শোন, এতদিন তুই ছিলি আমার দস্যি মেয়ে, আজ আমি তোকে বধূ রূপে বরণ করে নেব। নমস্কার বাবুরা, মা জননীরা, দেখলেন তো দস্যি মেয়ের কাণ্ড? এই হলো আমাদের বধূর রূপে দস্যি মেয়ে, আমার বৌদিমণি। আমার গল্প বলা শেষ, এবার আপনারা ঘরে যান। আমরাও কোনো নতুন গ্রামে গিয়ে নতুন মানুষদের নতুন করে আমার গল্প শোনাই। আজকের মতো আপনাদের সকলকে নমস্কার, প্রণাম, গুড নাইট।